নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাবো 3 বোনের কাহিনী। আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে মন্দিরে যে মূর্তি পূজিত হচ্ছেন তার নাম মা ভবতারিণী। এই মা ভবতারিণীর আরো 2 বোন পূজিত হচ্ছেন কলকাতার 2 প্রান্তে 2 মন্দিরে। সেই গল্প আজ আপনাদের শোনাবো। আমি এখন দাঁড়িয়ে আছি বিধান সরণিতে, হাতিবাগান ক্রসিং এবং স্টার থিয়েটারের খুব কাছে। আমার ডান দিকে রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যাবে শ্যামবাজার 5 মাথার মোড়ে, আর বাঁ দিকে রাস্তা ধরে সোজা চলে যাওয়া যাবে কলেজ স্ট্রিট বউবাজার পর্যন্ত। আমরা এবার উল্টো দিকে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন সেই বোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন লেখা রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির, ব্র্যাকেটের নিচে লেখা রয়েছে গোহদের কালীবাড়ি। দক্ষিণেশ্বর মন্দিরের মাতৃমূর্তি নির্মাণকারী নবীন ভাস্করের প্রথম মাতৃমূর্তি। আজকে এই মূর্তি নিয়ে আর মন্দির নিয়ে 2-4টি কথা আপনাদের সামনে বলবো। এই মন্দিরের ঢোকার ডান দিকে রয়েছে লক্ষ্মীয়ান সাউ অ্যান্ড সাউন্ডসের তেলেভাজার দোকান, বিখ্যাত তেলেভাজার দোকান এটি। আমরা এবার উল্টো দিকের গলিপথে প্রবেশ করব, যেখানে রয়েছে এই নিস্তারিণী কালী মন্দির বা গোহদের কালী মন্দির নামে যে মন্দির পরিচিত। বন্ধুরা, আপনারা জানেন যে দক্ষিণেশ্বরের মন্দির তৈরির সময় রানী রাসমণি তৎকালীন নামকরা ভাস্কর কাটোয়ার দাঁইহাটে নবীন ভাস্করকে মূর্তি নির্মাণের বরাত দিয়েছিলেন। নবীন ভাস্করের পুরো পরিবার ছিল মূর্তি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। তার পিতার একটি মূর্তি নির্মাণের কর্মশালা ছিল কলকাতার আপার চিতপুর রোডে। নবীন ভাস্কর সেখানেই হবিষান্ন খেয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে সমস্ত রকম আচার মেনে মূর্তি তৈরি করা শুরু করেছিলেন। কিন্তু তার তৈরি প্রথম মূর্তিটি মন্দিরের গর্ভগৃহের তুলনায় ছোট হয়ে যাওয়ায় সেই মূর্তিটিকে গর্ভগৃহে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তার তৈরি দ্বিতীয় মূর্তিটিও আকারে বড় হয়ে যাওয়ায় সেটিকেও মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। শেষে 3 নম্বর মূর্তিটি দক্ষিণেশ্বরের মন্দিরের গর্ভগৃহের মাপ মতো হওয়ায় সেই মূর্তিটিকেই দক্ষিণেশ্বরের মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয় এবং সেই মূর্তিটিকে আজও পুজো করা হচ্ছে। নবীন ভাস্করের তৈরি প্রথম মূর্তিটি যেটি আকারে ছোট হয়েছিল সেই মূর্তিটিকেই এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন শিবচন্দ্র গুহ। যদিও প্রতিষ্ঠা ফলকে তার নাম উল্লেখ আছে শিবচন্দ্রের জায়গায় শিবচরণ গুহ, আর প্রতিষ্ঠা সাল নিয়েও একটু দ্বিমত রয়েছে। এখানে প্রতিষ্ঠা সাল লেখা আছে ফলকে 1850 সাল। অনেকে মনে করেন 1850 সালে এই কালী মন্দিরের পাশে যে আটচালা শৈলীর শান্তিনাথ শিব মন্দির আছে সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মূর্তিটি তার পরবর্তীকালে কোনো একটা সময় প্রতিষ্ঠা করা হয়েছিল। এর পেছনে অনেক কারণ আর যুক্তি আছে আঞ্চলিক ঐতিহাসিকদের ও বিশেষজ্ঞদের কাছে। যাই হোক, এই মন্দিরে এই মূর্তিটি কিভাবে আসে সেই নিয়ে একটা গল্প শুনেছিলাম এই পরিবারের একজন সদস্যের কাছে। তিনি গল্পটি শুনেছিলেন তার বাবার কাছ থেকে। গল্পটি এইরকম যে তার জ্যাঠা দাদু অর্থাৎ তার দাদুর বড় ভাই শিবচন্দ্র গুহ কাজ করতেন কোর্টে। একদিন কাজের শেষে বিকেলবেলায় এক বন্ধুর সাথে শিবচন্দ্র গুহ বাড়ি ফিরছিলেন। নবীন ভাস্কর যেখানে মূর্তি তৈরি করেন তার বাবার মূর্তি তৈরি কর্মশালায় তারই পাশ দিয়ে হঠাৎ শিবচন্দ্র গুহ দেখেন যে একটি অপূর্ব কালী মূর্তি তৈরি হচ্ছে। তার খুব ইচ্ছে হয় মূর্তিটিকে বাড়ি নিয়ে গিয়ে পুজো করার, কিন্তু তার কথা শুনে তার বন্ধু বলেন যে এটা তো কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি, এর অনেক দাম। শুনে শিবচন্দ্র গুহ বিমর্ষ মুখে বাড়ি চলে আসেন। কয়েকদিন পর একদিন সকালবেলা কোলাহল শুনে শিবচন্দ্রের ঘুম ভেঙে যায়। তিনি নিচে এসে দেখেন কে বা কারা একটা কাঠের বাক্স তাদের বাড়ি উঠোনে রেখে গেছেন। তিনি বাড়ির দারোয়ানদের হুকুম দেন বাক্সটি খোলার জন্য। বাক্সটি খোলার পর দেখা যায় বাক্সের মধ্যে সাহিত্য আছে সেই কোষ্ঠী পাথরের তৈরি কালী মূর্তিটি। কিন্তু মূর্তিটি কিভাবে এখানে এলো সেটা কেউ বলতে পারল না। শিবচন্দ্র ভাবলেন সবই মায়ের কৃপা। তিনি প্রথমে মূর্তিটিকে তাদের মসজিদ বাড়ি স্ট্রিটের বাড়িতে রেখে পুজো করা শুরু করেন। পরবর্তীকালে এই মন্দিরে আলাদা মায়ের মন্দির তৈরি করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এবারে এই গুহ পরিবার নিয়ে 2-4টে কথা বলি। এনাদের আসল পদবী কিন্তু গুহ। এই গুহ থেকে এনাদের পদবী গুহ হলো কি করে সে কথা পরে বলবো। আগে বলি এনাদের পূর্বপুরুষদের বাস ছিল বর্তমান বাংলাদেশে। পরবর্তীকালে এনাদের পূর্বপুরুষ জীবিকার তাগিদে কলকাতায় চলে আসেন। কেউ ব্যবসায় মনোনিবেশ করেন, কেউ বা কোম্পানির চাকরিতে যোগ দেন। একটা সময় এনারা অর্থ যশ প্রতিপত্তি লাভে সক্ষম হলে এই মন্দিরের কাছাকাছি মসজিদ বাড়ি স্ট্রিটে বসত বাড়ি নির্মাণ করেন। আপনারা দেখছেন গর্ভগৃহের শ্বেত পাথরের বেদিতে কাঠের সিংহাসনে শায়িত শিবের উপর মা নিস্তারিণী দেবী দণ্ডায়মান। নিতম্ব পর্যন্ত লম্বিত কালো আলো লাগিত কেশদাম। মায়ের মুখখানি প্রসন্নতায় ভরা, কানে সোনার দুল, মাথায় মুকুট ও হাতের খাড়া রূপোর তৈরি। মা এখানে বসন পরিহিতা, মাথার পিছনে গোলাকার চালচিত্র। কাঠের সিংহাসনটিও কিন্তু কারুকার্য মণ্ডিত, আর সিংহাসনের উপরে চূড়াটিও কিন্তু দেখবার মতন। নমস্কার ঠাকুরমশাই, আপনি তো নিস্তারিণী মায়ের
পুজো করছেন। তো আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে হরপ্রসাদ, শ্রী হরপ্রসাদ চক্রবর্তী। হরপ্রসাদ চক্রবর্তী, আপনি কতদিন এই মন্দিরে মায়ের সেবা করছেন? আমার বাবা, তার আগে বলি, আমার বাবা এখানে 1942 সাল থেকে 1990 সাল পর্যন্ত পৌরোহিত্য করছেন এই মন্দিরে। 1942 থেকে 1990 সাল পর্যন্ত। তারপরে 90 সাল থেকে আমি আছি এখানে। আচ্ছা, 33 বছর হয়ে 33 বছর। আপনার বাবার নামটা যদি একটু বলেন। আমার বাবার নাম হচ্ছে শ্রীযুক্ত তুলসীচরণ স্মৃতি জ্যোতিরত্ন কীর্ততীর্থ। স্মৃতি জ্যোতিরত্ন কীর্ততীর্থ। বাবা, তাহলে উনি তো ন্যায়শাস্ত্র বা ওই ধরনের স্বার্থ পণ্ডিত ছিলেন। স্বার্থ পণ্ডিত ছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবার ছবি আছে। সাধক মানুষ ছিলেন। আমাদের এখানে এই পুজো ব্যাপারে একটু বলি। বলুন বলুন। পুজো তো আমাদের প্রতি অবস্থায় আমাদের বলি হয়, বলিদানের ব্যবস্থা আছে। বলি হয় এখনো। আর বিশেষ পুজো হয় ফাল্গুন মাসের সংক্রান্তির দিন, যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিন হচ্ছে ওই ছাগটা যে বলি হয় সেইটিকে 1008টা খণ্ড করে আহুতি দেওয়া হয়। এইটা বিশেষ ব্যবস্থা। বাহ, খুব ভালো একটা তথ্য পেলাম। কি ব্যবস্থা আর বরাবর ব্যবস্থা। আচ্ছা, আর এই রটন্তী কালী পুজো বা কালী পুজো সমস্ত কালী পুজোগুলি হয় আমাদের রাত্রিরে হয়। অমাবস্যা নিশীথে পুজো, সব নিশীথে। আচ্ছা, মাকে অন্নভোগ দেওয়া হয়? না, অন্নভোগ নিষেধ আছে। শুকনো ভোগ দেওয়া হয়, নৈবেদ্য শুকনো চাল, সকালে শুকনো চাল, ফল মিষ্টি, মিষ্টান্ন। আচ্ছা, আর রাত্রে লুচি ভোগ করে দেওয়া। আচ্ছা, এখনো প্রতিদিন তাই? প্রতিদিন দুবেলায় সেবা দেওয়া হয়। মঙ্গল আরতি আছে ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই ফাল্গুন মাসে কত তারিখ বললেন? ফাল্গুন মাসের সংক্রান্তিতে স্থাপিত হয়েছিলেন বলে ওই দিন বিশেষ পূজা হয়। বিশেষ পূজা করে ওই ছাগ বলি হয়, যে ছাগটা বলি হয় সেটাকে 1008টা খণ্ড করে ওটা আহুতি দেওয়া হয়। আচ্ছা, হবন করা হয়। আচ্ছা, বহন করে, মানে 1850 সালে মন্দিরটা স্থাপিত হয়েছে, সেই থেকে এই প্রথা চলে আসে। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রণাম নেবেন। এবারে আপনাদের মন্দিরের প্রতিষ্ঠা ফলকটি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন 1257 সালে শ্রীযুক্ত শিবচরণ গুহ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত। এইবারে আপনাদের মন্দিরের সামনে চত্বরটি দেখাবার চেষ্টা করছি। বাঁদিকে দেখছেন ঢাকা বারান্দা, সেখানে কিছু মানুষজন বসে আছেন, সেখানে একটি মন্দিরও আছে। আর ডান দিকে উঁচু ভিতের উপর একটি 8 চালা শৈলী শিব মন্দির, আর তার পাশে রয়েছে একতলা দালান রীতিতে তৈরি মায়ের মন্দির। মায়ের মন্দিরের পেডিমেন্টটি দেখাবার চেষ্টা করছি। সেখানে রয়েছে একটি ধাতব একটি সিম্বল, আপনার সেই প্রতীক চিহ্নটি দেখাবার চেষ্টা করছি আপনাদের। আর মায়ের মন্দিরের সামনের বারান্দায় দেখুন ওপরে রয়েছে কাঠের ঝিলমিল, যেটি সাবেকি আমলের বাড়ির নকশার কথা মনে করিয়ে দেয়। আর দুটি মন্দিরে কিন্তু ওঠার জন্য রয়েছে সিঁড়ি। আপনারা দেখছেন সেই মন্দির চত্বরটি, বাঁদিকে শিব মন্দির আর ডান দিকে মায়ের মন্দির। নমস্কার, মন্দিরে আমি একজন মায়ের ভক্তকে পেয়ে গেছি। আপনার নামটা যদি বলেন। হ্যাঁ, বিজুলি সাধু খান। আপনি কোথায় থাকেন? আচ্ছা আচ্ছা। আর আপনি কতদিন ধরে এই মন্দিরে আসছেন? আমার যবে থেকে বিয়ে হয়েছে 20 বছর হয়ে গেল। 20 বছর ধরে আমি এখানে আসছি, এই মায়ের কাছে পুজো দিতে। আর রোজ আসেন নাকি বিশেষ বিশেষ দিনে আসেন? শনি মঙ্গলবার করে আসি, বা কোনো বিশেষ দিনে তো অবশ্যই আসি। আজকে তো রোববার, আজকে পুজো দেওয়ার আছে। আচ্ছা আচ্ছা। আজকে কি কোনো বিশেষ কোনো ব্যাপার আছে? আজকে আমি এসেছি, ওখানে ভোলে বাবার মন্দির আছে, ইতু পুজো। আচ্ছা আচ্ছা, পুজোর জন্য এসেছি মাকে দর্শন। আজকে ইতু পুজো, আচ্ছা, ওই জন্য আজকে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
অগ্রহায়ণ মাসে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন ঠাকুরমশাই। আমি তো অ্যাকচুয়ালি এই জন্য ঠাকুরমশাই নই, যাই হোক, আমার নাম বিপ্রদাস মুখার্জি। বিপ্রদাস মুখার্জি। আচ্ছা, আপনি আজকে এই মানে শিবের পুজো বা ইতু পুজো আছে আজকে, সরি ইতু পুজো আছে বলে আপনাকে আজকে এখানে আপনাকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতু পুজোর যে বিভিন্ন ডালিগুলো রয়েছে মাটির সরাই করে বিভিন্ন গাছ, রবিবার করে হয় পুজো। আচ্ছা, কালকে শেষ, কালকে সংক্রান্তি, অগ্রহায়ণ মাস শেষ হয়ে যাবে। আচ্ছা, কালকেই পুজো। আচ্ছা। আর এটা মানে ইতু পুজো মানে তো সূর্যের পুজো, তাই তো? ওই জন্য প্রতি রবিবারই দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই গুহ পরিবারের কথা বলতে গিয়ে যেখানে থেমে গিয়েছিলাম সেখান থেকে আবার শুরু করি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শিবচন্দ্র গুহর নাতি অম্বিকাচরণ গুহ ছিলেন ভারত বিখ্যাত মল্লবীর। আবার অম্বিকাচরণের নাতি যতীন্দ্রচরণ গুহ ছিলেন নামকরা কুস্তিগীর। তিনি নিজের খরচে বিদেশে গিয়ে বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছিলেন। তার নাম যতীন্দ্রচরণ গুহ হলেও তিনি সবার কাছে পরিচিত ছিলেন গোবর গুহ নামে। এইবারে বলি, এনাদের পদবী গুহ হওয়া সত্ত্বেও গুহ হলো কি করে? আসলে সেই সময়কার সাহেবরা গুহ শব্দটি উচ্চারণ করতে পারতেন না, তারা গুহকে বলতেন গোহ। সেই থেকে এনাদের পদবী গুহ থেকে গোহ হয়ে যায়। এইবারে দেখাচ্ছি মন্দিরের দেয়ালে একটি বোর্ড লাগানো হয়েছে মন্দিরের ইতিহাস সম্পর্কিত। এই বোর্ডটি, এখানে মন্দিরের ইতিহাসটি লেখা রয়েছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি সেই বোর্ডটি। আপনারা দেখছেন সেই বোর্ড। ভিডিওর একেবারে শুরুতেই দক্ষিণেশ্বরে ভবতারিণী মূর্তিরা 3 বোন, সেই নিয়ে একটা কথা বলেছিলাম। এবারে সেই কথাটাই বলি। আসলে নবীন ভাস্কর 3টি মূর্তি তৈরি করেছিলেন, যে কথা আগেই বলেছি আপনাদের। এই নিস্তারিণী মূর্তিটি প্রথম মূর্তি। দ্বিতীয় মূর্তিটি হল ব্রহ্মময় মূর্তি, যেটি বড়নগরের ব্রহ্মময়ী কালী মন্দিরে অবস্থিত। এবং তৃতীয়টি মা ভবতারিণীর মূর্তি, যেটি দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিষ্ঠিত। আসলে এই 3টি মূর্তি কিন্তু একটি কোষ্ঠী পাথর থেকে তৈরি হয়েছিল। এই জন্য অনেকে এই 3 মূর্তিকে 3 বোন বলে থাকেন। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।